ইসি গঠনে সংলাপ নিয়ে বিএনপি মহাসচিবের ভিন্ন সুর, বললেন পাননি রাষ্ট্রপতির চিঠি, পেলেই বিবেচনা। আগামী বছরই আইন করতে চায় আওয়ামী লীগ। আনুষ্ঠানিক ঘোষণার আগে মালয়েশিয়া যেতে কাউকে টাকা না দিতে মন্ত্রীর আহ্বান, উড়োজাহাজ ভাড়া সহ বেশিরভাগ খরচ দেবে নিয়োগকর্তা। এবং একের পর এক ব্যর্থতার পর বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আকরাম খানের, বললেন পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত। নির্বাচন কমিশন গঠন নিয়ে এবার ভিন্ন সুর বিএনপি মহাসচিবের। সন্ধ্যায় রাজধানীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপের চিঠি পায়নি দলটি, চিঠি পেলে দলীয় ফোরামে আলোচনা করা হবে। এদিকে আগামী বছরই নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। এছাড়া রাষ্ট্রপতির সিদ্ধান্তেই ইসি গঠনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সোমবার থেকে রাজনৈতিক সংলাপ শুরু হয়। প্রথম দিন জাতীয় পার্টি সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছে। পাশাপাশি সার্চ কমিটি করতেও পিছিয়ে নেই তারা। এই সংক্রান্ত আইন তৈরির বাস্তবতাকে অস্বীকার করছে না আওয়ামী লীগও। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার জানালেন, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সংলাপে না গিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি আগামী বছরের মধ্যে আমরা নির্বাচন কমিশন আইনটা গঠন করতে পারবো। যে অপকর্মগুলো করেছিলেন সেইটাকে ঢাকার জন্য সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা অনুরোধ করব, এই ধরনের মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের কথাবার্তা মতামত সেখানে আপনারা পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, নতুন আইন নিয়ে রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপ চলছে। মহামান্য রাষ্ট্রপতি যেই নির্দেশ। কাল মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিতে দুদেশের মধ্যে চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার ডোজ পাবেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সফরে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সভায় দুদেশের মধ্যকার আনুষ্ঠানিকতা, বিভিন্ন চুক্তি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সফরকালে মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি সই হবে। এর আওতায় বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নেবে মালদ্বীপ। মালদ্বীপ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশ থেকে তারা ডাক্তার নিতে চায়, নার্স নিতে চায় এবং স্বাস্থ্যকর্মী নিতে চায়। তাদের দেশের ছাত্রদের পড়ার সুযোগ বৃদ্ধি চায়। এদিকে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে সার্বিক প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্বরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই বুস্টার পাবেন বলেও জানান মন্ত্রী। আমরা যদি বেসামালভাবে চলি তাহলে করোনা নিয়ন্ত্রণ রাখা কঠিন হবে। সেই দিকে আমি জনগণকে আহ্বান করব যে আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করি এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করি। ওমিক্রন প্রতিরোধের জন্য সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। এয়ারপোর্ট স্ক্রিনিং চলছে, বর্ডার স্ক্রিনিং চলছে। করোনা সংক্রমণে দেশের 12 থেকে 13 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার জোরদারভাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে নেপাল ও ভারতের নাগরিকরা নিজস্ব লাইসেন্সে ব্যবসা করার সুযোগ পেলেও বঞ্চিত বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসায়িক চুক্তি আর সরাসরি রপ্তানি মাধ্যম না থাকায় বাংলাদেশ থেকে কম খরচেও পণ্য আমদানি করতে পারেন না তারা। তবে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা দূর হবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। মালদ্বীপ ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সাগরের মাঝে জেগে ওঠা বহুদ্বীপের দেশ মালদ্বীপ ইতিহাস ঐতিহ্যে খুব প্রসিদ্ধ না হলেও নিজেদের প্রচেষ্টায় পর্যটনকে কেন্দ্র করেই বর্তমানে দেশটির অবস্থান বিশ্বনন্দিত।
দেশটির জাতীয় আয়ের বেশিরভাগই পর্যটন খাতের, যেখানে কাজ করছেন দেশটির সাধারণ নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও। অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় খাদ্যপণ্য, পোশাক, কসমেটিক্স সহ বেশিরভাগই আমদানি নির্ভর। ভারত সহ কয়েকটি দেশ এই পণ্যের যোগান দিলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ব্যবসা করার অনুমতিও নেই নিজস্ব লাইসেন্সে, যদিও 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে আশার আলো দেখছেন মালদ্বীপে বসবাসরত ব্যবসায়ীরা। আমরা আশাবাদী বাংলাদেশ সরকার মালদ্বীপের সরকারের সাথে কথা বলে আমাদের এই ব্যবসার যে একটা আমাদের আকাঙ্ক্ষা সেটা অবশ্যই সলভ করবেন। মালদ্বীপ বাংলাদেশের অনেক বাণিজ্যিক সুযোগ সুবিধা অগ্রগতি হবে এরকম একটা প্রত্যাশা রাখতেছি। শ্রীলঙ্কা ইন্ডিয়ান মালগুলো আমাদের কাছাকাছি মালদ্বীপের, ওরা সহজে আসতে পারে, আমাদের দেশের মালগুলো আসা যায় সহজে। মালদ্বীপ হাইকমিশন জানায় বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো, বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে দুদেশের সরকার প্রধানের। অর্থনীতিবিদদের পরামর্শ, সর্বাধিক গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান বিষয়ে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, এছাড়া পারস্পরিক যে যোগাযোগের ক্ষেত্র আছে, মালবাহী জাহাজ যদি মাসে অন্তত একটা হয় দুইটা হয়, এটা যদি আসে তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য মালদ্বীপে রপ্তানির খরচটা অনেক কমে যাবে। মালদ্বীপের বাজারে কিন্তু বাংলাদেশের শ্রমিকের ভালো চাহিদা আছে, এবং যারা এখন এই অনানুষ্ঠানিকভাবে আছে তারা যদি এখন ওইভাবে যদি একটু ফর্মালি তাদেরকে ইন্টিগ্রেট করা হয় ওই ইকোনমিতে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে তারা রেমিটেন্স পাঠিয়ে ভালো অবদান রাখতে পারে। দ্বিপাক্ষিক আলোচনার মাঝে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে মালদ্বীপের পর্যটনের কারিগরি দক্ষতার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। দেশের উন্নয়ন সইতে না পেরে যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য দিচ্ছে একটি মহল। তবে বাংলাদেশ কোনো চাপে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, লেখক অভিজিৎ হত্যায় অভিযুক্ত জঙ্গিদের খোঁজ দেওয়ার ক্ষেত্রে দেশটির পুরস্কারের ঘোষণার বিষয়টি ইতিবাচক। মানবাধিকার পরিস্থিতি সহ সম্প্রতি বেশ কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া সিদ্ধান্তে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। এ অবস্থায় মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, একটি মহলের অপপ্রচারে প্রভাবিত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশটি, তবে তাতে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই। আমাদের দেশের কিছু লোকজন আছেন, তারা কন্টিনিউয়াসলি ওদের সাথে বিভিন্ন, বিশেষ করে ওখানকার ল মেকার যারা, তাদের সাথে আলাপ আলোচনা করতেছেন এবং মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা ভিডিও বানাচ্ছেন। আর আপনারা যেগুলো বলেন সেইগুলোরা বলেন যে বাংলাদেশে একজন মল্লি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আর আমেরিকায় মরলে পরে লাইন অফ ডিউটি কেমন মারা গেছে, আর আমাদের দেশে একজন মরলে আপনারা সংবাদপত্র মাধ্যম সাথে সাথে বড় হরফে লিখেন যে বিনা বিচারে হত্যা। ওইসব তারা এখানে ফলো করে। লেখক অভিজিৎ হত্যায় অভিযুক্ত জঙ্গিদের খোঁজ দেওয়ার ক্ষেত্রে পুরস্কার ঘোষণার বিষয়টিও ইতিবাচকভাবেই দেখছেন তিনি। অনেক দেশে যাদের পাওয়া যায় না তখন লোকরা ওদেরও তথ্য দিয়ে, আমি শুনেছি বিন লেদেন কেসেও একইভাবে হয়েছিল। কোথায় কোন দেশে আছে উই ডোন্ট নো, মেবি এইটার ফলে আমরা যে প্রচেষ্টা তাদের ধরার চেষ্টা, ওইটাতে একটু ইট উইল বি হেল্পফুল। এ ধরনের ঘটনা দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান মন্ত্রী। সরকারিভাবে আমাদের উপর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্যে কোনো অনুষ্ঠানের আয়োজন না করে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে বড়দিন ও 31st নাইট উদযাপনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারীর কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষের শেষ দিন 31st নাইট সহ সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিশ্বব্যাপী অত্যন্ত সীমিত আকারে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিন দুটি উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে তা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারিতে রাখবে। এ অবস্থায় কোনো অনুষ্ঠানের উদ্যোগ নিলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানানো হয়। রাজধানীর গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু গাড়ির চালককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরিবহন মালিকদের দাবি, দু একটি পরিবহনে অনিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়েছে।
বাড়তি ভাড়া আদায়সহ গণপরিবহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠে নামে বিআরটিএ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যৌথভাবে পরিচালিত অভিযানে যাত্রীদের কাছ থেকে নানা অভিযোগ শোনা হয়। আমি গুলিস্তান থেকে কাজীপাড়া যাব, ভাড়া হচ্ছে 22 টাকা, তো আমার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। অভিযোগের সত্যতা মেলায় খাজাবাবা পরিবহনের একটি গাড়িকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোম্পানি থেকে যেটা করে রুল দেয়, ওই রুলে 5 টাকা বেশি নিতে কইছে। ভাড়া বেশি নেওয়ার জন্য 10,000 টাকা জরিমানা করেছে। গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর রুটের 3 নম্বর গাড়ি মগবাজার রুটে চলাচলের অনুমোদন থাকলেও তা না মেনে চলছে শাহবাগ হয়ে। এ সময় ফিটনেসবিহীন গাড়িও জব্দ করা হয়। আমার রোড হয়েছে মগবাজার গুলিস্তান থেকে গাজীপুর, কিন্তু আমার রোডটা এই রোডে দিয়ে দিচ্ছে আর কি গাড়িটা। শুধু রোড পারমিট গাজীপুর কেন, তুমি এই রোডে আসছে কেন, তোমার 2500 টাকা ফাইন করা হলো। এইভাবেই চলে, আমি সেভাবেই ধরেন যে আমি নিছি। রোড পারমিট না থাকার কারণে ধরেন গাড়িটা ধরে করছে ডান ফিনে দেবো গাড়িটা। পরিবহন মালিকদের দাবি 2-1টি রুটে ভাড়া নিয়ে কিছু অনিয়ম থাকলেও সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে টাকা চার্টে আছে ও টাকার বেশি আমরা হিসাবে নেই না। কতগুলো কোম্পানি, 1-2টা কোম্পানির ছাড়া আপনারা অন্য কোনো কোম্পানির বিরুদ্ধে কিন্তু কোনো ইলিগেশন আনতে পারেন নাই। অভিযান চলাকালে গাড়ি ডাম্পিংয়ে পাঠানোর পাশাপাশি আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রুট পারমিট বিহীন গাড়ি আমরা ডাম্পিংয়ে দিচ্ছি, এছাড়া রুট যারা ভায়োলেট করছে তাদেরকে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়েও ফাইন্ডিংস পেয়েছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। রুট ভায়োলেশন এবং রুট পারমিট বিহীন একটি সিএনজিকে আমরা ডাম্পিংয়ে পাঠিয়েছি। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই অনুসারে সে দেশে যেতে শুধু বাংলাদেশ অংশের খরচ বহন করতে হবে কর্মীকে। দেশটিতে যাওয়া আসার উড়োজাহাজ ভাড়া সহ মালয়েশিয়া অংশের খরচ বহন করবেন নিয়োগকর্তা। কর্মী পাঠাতে দুদেশের মধ্যে চুক্তি সইয়ের পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বিকেলে প্রবাসী কল্যাণমন্ত্রী একথা জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে কোনো কর্মীকে কোথাও টাকা লেনদেন না করার আহ্বান জানান মন্ত্রী। মালয়েশিয়ায় 3 বছরেরও বেশি সময় ধরে ভিসা বন্ধ থাকার পর দেশটিতে আবারও কাজের সুযোগ মিলছে বাংলাদেশি কর্মীদের। সেদেশের মন্ত্রিসভায় অনুমোদনের পর বাংলাদেশি কর্মী নিতে 19 ডিসেম্বর রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে চুক্তির নানা দিক তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে প্রবাসী কল্যাণ সচিব জানান, মালয়েশিয়ায় কর্মী যেতে খরচ হবে আগের তুলনায় অনেক কম। বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া প্রান্তের সকল খরচ নিয়োগকারী বহন করবেন। কর্মীর মানসম্মত আবাসনের ব্যবস্থা করবেন, বীমা, চিকিৎসা ও অন্যান্য কল্যাণ নিশ্চিত করবেন। ফলে আশা করা যায় কর্মীর অভিবাসন খরচ অনেক কমে আসবে। বাংলাদেশ কর্তৃক প্রেরিত বৈধ রিক্রুটিং এজেন্সি সমূহের তালিকা থেকে বাংলাদেশি এজেন্ট বেছে নেবেন। দেশটির শ্রমবাজারে কর্মী পাঠাতে সিন্ডিকেটের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। নিয়োগকর্তা ও সেদেশের রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগের ভিত্তিতেই বাংলাদেশি ব্যবসায়ীরা কর্মী পাঠাতে পারবেন। আমাদের টার্গেট বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়েই আমরা কিন্তু মানুষ পাঠাবো। আশা করি জানুয়ারি মাসের ভিতরে আই থিংক উই শুড বি এবল টু ওয়ার্ক। আমার কমিটমেন্ট হলো কিন্তু আমার এই সাইডে এখানে কিন্তু আমি কিন্তু কোনো ওই গ্রুপিং বা ওটা করতে দেব না। এদিকে আগামী 25 ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট। করোনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে এই ফ্লাইট পরিচালনা করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান আকরাম খান। স্ত্রীর ফেসবুক পেজ পোস্টের পর এবার নিজেই সংবাদ মাধ্যমে একথা জানালেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবি সভাপতির সম্মতির অপেক্ষায় আছেন আকরাম। বুধবার বিসিবিতে পরিচালক সভার পর আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। দেশের ক্রিকেটই যেন নড়ে চড়ে বসে। ক্রিকেটার আকরাম খান নন, বোমা ফাটান তার সহধর্মিনী সাবিনা আকরাম। হঠাৎই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসে থাকছেন না তার স্বামী। এরপর থেকেই শুরু হয় নানা গল্প। কেন যাচ্ছেন, কে আসছেন ক্রিকেট অপারেশনসের এই পদে?
মঙ্গলবার সকাল থেকে তাই আকরাম খানের অফিস আর বাসার সামনে সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়েন। শেষ পর্যন্ত সন্ধ্যায় মুখ খুললেন আকরাম খান নিজেই। স্ত্রীসহ নেমে আসেন বাসার নিচে, সবাইকে জানান তার সিদ্ধান্তের কথা। আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যাপারে, যে অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন, তো সবকিছু মিলে একটু ব্রেক। 8 বছরের দায়িত্বকালে আগেও একবার সরে গিয়েছিলেন আকরাম, তবে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কথায় ফিরে আসেন। তাই এবারের সিদ্ধান্তটা পাকাপোক্ত হবে কিনা সেটার উত্তরের ভারও দিয়ে রাখলেন বিসিবি বসকেই। এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমার যে গার্জিয়ান, যেটা গত 8 বছর মনে করেন যার থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি কাজের জন্য, যতগুলোই খারাপ ভালো সময় গিয়েছে সবসময় উনি আমার সাথে ছিলেন। তো ওনার সাথে আমি আলাপ করে আপনাদেরকে আমার ডিসিশনটা আমি জানিয়ে দেব। এদিকে ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান কে হতে পারেন সেটা নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেছে। নাম শোনা যাচ্ছে 3 বিসিবি পরিচালকের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি গঠনে সংলাপ নিয়ে বিএনপি মহাসচিবের ভিন্ন সুর, বললেন পাননি রাষ্ট্রপতির চিঠি, পেলেই বিবেচনা। আগামী বছরই আইন করতে চায় আওয়ামী লীগ। এবং আনুষ্ঠানিক ঘোষণার আগে মালয়েশিয়া যেতে কাউকে টাকা না দিতে মন্ত্রীর আহ্বান, উড়োজাহাজ ভাড়া সহ বেশিরভাগ খরচ দেবে নিয়োগকর্তা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।